আমি আর 1 মাস বাঁচব। আমার ক্যান্সার। ডাক্তার কইছে আপনি ওষুধ খেলে বড় জোর 3 মাস বাঁচবেন, না খাইলে 1 মাস। আমি ডাক্তারকে বললাম, স্যার আমি গরিব মানুষ, চিকিৎসার এত টাকা আমি কই পাম? তাছাড়া যে মারা যাবে তার আর 1 মাস আর 3 মাস কি? আমার মতো একজন মানুষ মইরা গেলে এই দুনিয়ার কিচ্ছাইব দেব না। আচ্ছা মুরাদ, তুই আমার চিনছ তো ভাই? ভাই 20-22 বছর আগের ঘটনা ভাই, চিনতে তো একটু কষ্ট হচ্ছে। আর তাছাড়া তুমি যখন গ্রামের ভিটারটা সব বেচা চলে আসছো, তখন তো আমি অনেক ছোট ভাই, এত কিছু তার মনে থাকার কথা না। তবে মার কাছে তোমার কথা অনেক শুনেছি ভাই, তুমি তো আমার দূর সম্পর্কে চাস্তো ভাই হও। তবে হঠাৎ করে তুমি আমার কাছে কেন আসছো? ভাই তুই তো জানোস দুনিয়ায় আমার আপন বলে কেউ নাই। বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আমি একলা। যখন গ্রাম ছাড়ছি না ভাই, অনেক কষ্ট করছি ভাই, অনেক কষ্ট। এখন শুনি বাঁচুম আর 1 মাস। চিন্তা করলাম আমার তো কোনো ঠাই ঠিকানা নাই, কখন কোন সময় কোন জায়গায় ময়রা পইরা থাকুম। আমার এই লাশটা ঠিক মতো যখন কেমন হইব কিনা তারও তো ঠিক নাই, নাকি বেওয়ারিশ লাশ হিসেবে পইরা থাকবো। তাই ভাই ভাবছি জীবনের এই শেষ সময়টুকু, মাত্র তো 1টা মাস বাঁচুম, এই সময়টা কোনো আত্মীয়র কাছে যদি গিয়ে থাকতে পারতাম, তাহলে সান্নিধ্যে যদি মরতে পারতাম, তাহলে খুব শান্তি পাইতাম ভাই। অন্তত আমার এই লাশটার তো একটা ভালো মতো দাফন কাফন হইতো। এই জন্য ভাই তোর কাছে আইছিলাম ভাই, তোরা আমারে 1টা মাস রাখ ভাই। 1টা মাস তোর কাছে থাইকে আমি মরতে চাই ভাই। হ্যাঁ ভাই, আপনার কথাগুলো শুনে তো খুবই খারাপ লাগছে। আপনি একজন ক্যান্সারের রোগী। আমরা খুবই কষ্ট পাইলাম এই কথাটা শুইনা। কিন্তু হলো যে আপনার ছোট ভাই ছোট্ট একটা চাকরি করে, অল্প কিছু বেতন পায়। এই টাকা দিয়ে আমাদের পুরা মাস সংসার চালাইতে খুব কষ্ট হয়। বাসা ভাড়া, খাওয়া দাওয়া, আদার্স আরো অনেক কিছু আছে। এইগুলো মিলা আমাদের সংসারটাই কোনো রকম আর কি চলে। তার ভিতরে যদি একজন বাড়তি মানুষ থাকে, তাহলে আমরা কিভাবে তারে চালাবো? মানে আপনাকে তো আমরা রাখতে পারতেছি না, রাখা সম্ভব না। না বউ, আমার তোমরা না কইরো না, আমি অনেক আশা নিয়ে আসছি, অনেক আশা নিয়ে আসছি। আমি অবশ্য বুঝতেছি তোমাকে অনেক সমস্যা, অসুবিধা নাই বউ। তোমরা যা খাইবা আমারে তাই দিও, আমি তাই খামো, যেখানে থাকতে দিব এখানে থাকুম, আমার কোনো অসুবিধা নেই। অবশ্য তোমাকে সমস্যা এটা আমি বুঝতেছি। আচ্ছা বউ, আমি যদি থাকা খাওয়া বাবদ প্রত্যেকদিন তোমাকে 1000 টাকা করে দিই, তাহলে তোমরা আমার থাকতে দিবা তো? বাসার ভাই, তুমি তোমার ছোট ভাইয়ের কাছে আসছো, তুমি থাকবা খাইবা, এই জন্য কি তোমার টাকা দেওয়া লাগবে নাকি? 1 মাসের ব্যাপারই তো ভাই, একটু কষ্ট করে আমি ম্যানেজ করে নিব না। তুমি থাকো ভাই। ভাই আপনি বসেন, আমি আপনাকে চা নাস্তা দিতে বলি। এই শারমি, এ মেহমান আসছে, এখানে চা বিস্কিট দে তো। তুমি আমার থেকে ভিতরে আসো, কথা আছে। বাসার ভাই, তুমি বসো, চা খাও, হ্যাঁ আমি আসছি একটু। ও খা, একটু কম বলা যায় না? হ্যাঁ, সারা জীবন খালি কথা বেশি বল, এত বোঝো কেন? হ্যাঁ, আমি বলছি না, আমি যে ডিসিশন দেব ওইটাই মেনে নিবা। তুমি তুমি যে বাড়তি একটা লোক আমাদের সংসারে রাখতে চেয়েছো, তুমি কি খাওয়াবা? তোমার বাপের কি জমিদারি আছে যে সেগুলা বসায় বসায় তারে খাওয়াবা? হ্যাঁ, বাড়তি একটা লোক সংসারে রাখা মানে বোঝো কত টাকা খরচ? আমি উনাকে রাখবো না বলছি, রাখবো না, উনাকে রাখা কোনোভাবে সম্ভব না। হালাইজু,
তুমি যখন কোনো ডিসিশন দাও তখন কি আমি মাঝখানে কোনো কথা বলি? আমি কখনই বলি না। আজকে বলছি, তার পিছনে একটা কারণ আছে। বাসার ভাই থাকা খাওয়া বাবদ আমাদেরকে প্রতিদিন 1,000 টাকা করে দিবে। তুমি চিন্তা করো, একটা মানুষের থাকা খাওয়া বাবদ কি 1,000 টাকা খরচ আছে? আমাদের এখানে তার তো কোনো থাকার খরচ নাই, শুধু খাওয়া খরচ। আর তাছাড়া বর্তমানে আমাদের সংসারে যে খরচ আছে, এটা যদি মনে করো একটু এদিক ওদিক সরাই একটু সেভ করে যায়, তাহলে কিন্তু বাসার ভাইয়ের খরচটা আমরা মিটাই নিতে পারি। চিন্তা করো, প্রতিদিন 1,000 টাকা মানে হলো মাসে 30,000 টাকা। এই টাকাটা তো তোমারই উপকারে আসবে। মনে করো শপিং করতে যেতে পারবা, একটা শাড়ি কিনতে পারবা, চুড়ি কিনতে পারবা। তাই তো, দেখছো আমি কত বোকা, এই কথাটা আমার মাথায় আসলো না। আসবো কেমনে? জামাইয়ের ভাই আসছে শুনেই তো তোমার মাথা গরম। হয়েছে, এখন ওই কথা বাদ দাও। শোনো, সে তো 30,000 টাকা করে বলছে, আগে কিন্তু রাজি হয়ে যাও না, বুঝছো? একটু বার্গেনিং করতে হবে, মানে দরদাম করতে হবে। সে তো 1,000 টাকা বলছে, তুমি বাড়ায় 1,500 টাকা বলবা। যদি 1,500 টাকায় রাজি হয়ে যায় তাহলে বুঝো আরো 15,000 টাকা প্লাস হবে। ও মা গো, তাহলে তো 45,000 টাকা হয়ে যাইব, বুঝছো? তুমি দরদাম করে তারপর তাদের রাখার ব্যবস্থা করো, আমি রাধি, বুঝছো? সেইটা না হয় ঠিক আছে, কিন্তু ওনার যে অবস্থা দেখলাম, তাকে উনি দিতে পারবে কিনা আমার তো সন্দেহ লাগে। আর পারুক বা না পারুক, বলতে তো কোনো সমস্যা নাই। আমি বইলা দেখো, সে তো 1,000 টাকা নিজের থেকেই রাজি হয়েছে, আর 500 টাকা বইলা দেখো, রাজি যদি হয়ে যায়, আর না হইলে অসুবিধা নাই, আমরা এটাতেই রাজি হব। আচ্ছা ঠিক আছে, তাহলে কথাটা বইলা দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নাস্তাটা করে নেন। তুমি কে? তোমার তো চিনতে পারলাম না। আমি মুরাদ ভাইয়ের ছোট বোন চার্মিন। ও, আগে কখনো দেখিনি তো, এই কারণে চিনতে পারি নাই। বসো। আমি ওইখানে তোমার স্বাস্থ্য হয়ে বাসা। হ্যাঁ, আমার মুখে আপনার কথা অনেক শুনছি, কিন্তু আজকে আপনাকে প্রথম দেখলাম। ও, তা চাষি কেমন আছে? ছোটবেলা চাষি আমার খুব আদর করতো। আম্মা তো আর বেঁচে নাই। আসলে হয়েছে কি, কারোর সাথে যোগাযোগ নাই তো, এই জন্য কিছুই জানি না। চাচি খুব ভালো মানুষ ছিল। আচ্ছা, তুমি এখন কি করতেছ? আমার ইন্টার পাসের পরপরই আম্মা মারা যায় তো, তারপর আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি নাই, এজন্য এখন বসাই। কেন আর পড়াশোনা করো না কেন? আসলে মুরাদ ভাই অনেক ছোট চাকরি করে তো, অনেক কম ইনকাম, আর তার উপর নিজের সংসার, আমার ভরণ পোষণের সব দায়িত্ব, এজন্যই তার উপর একটু চাপ হয়ে যাচ্ছিল, তাই আমার পড়াশোনা করা হয় নাই। তারপরও কষ্ট হইলেও তোমার পড়াশোনাটা চালায় যাওয়া উচিত ছিল। পড়াশোনা খুব দরকার, বিশেষ করে মেয়েরাই তো মা। মা শিক্ষিত নাইলে জাতি কখনো শিক্ষিত হইতে পারে না। একটা পরিবারে মেয়েগো শিক্ষিত হওয়া খুবই দরকার। সেটা তো আর সবাই বোঝেন। আচ্ছা যাই হোক ভাই, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনাকে দেখে তো অসুস্থ মনে হয় না, কিংবা মনে হয় না যে আপনার 1 মাস বাঁচবেন। বোন রে, ক্যান্সার রোগটা এলো, উপরে ফিট থাক, ভিতরে সরকার। আচ্ছা বাসার ভাই, গ্রামে তো আমার গোষ্ঠীটা অনেক বড়, আমার তো অনেক বড় লোক আত্মীয় স্বজন আছে। তুমি তাদের কাছে না যায় আমার কাছে আসলা কেন? ভাইরে, মানুষের তো আত্মীয় স্বজন অনেক থাকে, কিন্তু আত্মার আত্মীয় কয়জন? আমি যখন ভাবছি কোন আত্মীয়ের বাসায় যাবো, তখন খেললে জানি তোর কথা মনে পড়ছে। আমার মনটা তোর কাছে টেনে নিয়েছে। ঠিক আছে, আপনার ছোট ভাই, তার বাসা আপনি আসতেই পারেন, থাকতেই পারেন,
কিন্তু আপনি তো একজন অসুস্থ মানুষ, আপনাকে সেবা যত্ন করাটা আমাদের একটা দায়িত্বের ভিতর পড়ে। কিন্তু ভাই আপনার ছোট ভাই ছোট্ট একটা চাকরি করে, অল্প কিছু টাকা বেতন পায়, এটা দিয়ে আমাদের সংসার চালাতে যেই কষ্ট হয়ে যায়, তার উপরে যে একজন বাড়তি মানুষ আমরা রাখবো, মানে এটা হা লাইজু, বাসার ভাই তো বলছে থাকা খাওয়া বাবদ উনি তোমাকে প্রতিদিন 1,000 টাকা করে দিবে। হব তোমাকে অবস্থা বিবেচনা করে আমি কথা কইছি যে থাকা খাওয়া বাবদ প্রতিদিন 1,000 টাকা করে দিব। আমার কিছু টাকা আছে, মইরা গেলে এই টাকাতে আমি কি করব? আপনি তো একজন অসুস্থ মানুষ, আপনাকে তো একটু ভালো মন্দ খাওয়াইতে হবে। আমরা না হয় ডাল ভাত যে একটা কিছু দিয়ে খাইলেই দিন চলে যাবে, কিন্তু অসুস্থ মানুষের তো আর ওরকম খাওয়ানো যায় না। আপনাকে মনে করেন এক্সট্রা ওই যে ডিম, দুধ, তারপর ফল, তারপর বড় মাছ, মাংস, এগুলো দিয়ে আপনার খাওয়াইতে হবে। এইটার জন্য মানে 1,000 টাকা আসলে ওইভাবে হয় না। যদি আর 500 টাকা আপনি বাড়ায় দিতেন তাহলে আমাদের জন্য একটু উপকার হইতো, একটু ভালো হইতো। না পারলে কোনো সমস্যা নাই, মানে আমরা এটা দিয়ে চালাই নেবো, কোনো সমস্যা নেই। কি কও? বউ, আমি 1 মাস পরে মরে দেবো, আমার আর ভালো মন্দ খাওয়া কি? তোমরা আমার থাকার জায়গা দিলে আমি খুশি। ঠিক আছে, তোমরা যখন কইতাছ তাহলে প্রত্যেক দিন আর 500 টাকা বাড়ায় দেবো, 1500 টাকা আমি দিব, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো সমস্যাই রইলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা গল্প করো। ভাই আপনি গল্প করেন, আমি আপনার রুমটা রেডি করে আসতেছি। হ্যাঁ, আমরা তার বউটা খুব ভালো রে, খুব ভালো বউ পাইছ, কত অল্পতে রাজি হয়ে গেল। মানুষ তো সুস্থ মানুষের বাসায় থাকতে দেয় না, আর তোর বউ একটা অসুস্থ মানুষের বাসায় থাকতে দিছে। তারপরে আবার ক্যান্সারের রোগী, বাঁচবো আর 1 মাস। হ্যাঁ ভাই, এই আমার বউয়ের মনটা অনেক বড় ভাই। ভাই আমি তাহলে এখন বেরোই, আমার অফিস আছে। যা ভাই যা। তুমি তাহলে থাকো, হ্যাঁ বাসার ভাই। ভাই তুমি বেরো না। আমাদের বাসায় যে লোকটা আসছে উনি তো অসুস্থ, না নাকি ক্যান্সার হয়েছে, মরে যাইব। উনি আমাদের বাসায় 1 মাস থাকবো। ওই যে তোর পাশে যেই রুমটা আছে ওটা পরিষ্কার করে দে, ওখানে উনি থাকবে। ভাবি, এটা তুমি কেমন কথা বললা? উনি তো একজন অসুস্থ মানুষ, 1 মাস বাঁচবে। উনি মারা যাওয়ার আগে আত্মীয়ের কাছে আসছে, আত্মীয়ের সান্নিধ্যে যাতে মারা যেতে পারে, একটু প্রিয়জনদের আদর যত্ন ভালোবাসা পাওয়ার জন্য। এখন আমরা যদি ওনাকে স্টোর রুমে থাকতে দিই, বিষয়টা কেমন দেখায় না? তোমার এত বোঝা লাগবে না, হ্যাঁ? তোমার ভাই কি রাজপ্রাসাদের মতো কি একটা বাসা নিচ্ছে যে অনেক রুম তা থাকতেও আমি উনাকে একটা স্টোর রুমে থাকতে দিচ্ছি? তোমার ভাই তো ছোট্ট একটা বাসা নিচ্ছে, 2টা মাত্র রুম। এক রুমে তোমার ভাইয়ের আমি থাকি, আর এক রুমে তুমি থাকো। তো ওনারা কোথায় থাকতে দেবো? হ্যাঁ, তাহলে এক কাজ করি, আমরা যাই স্টোর রুমে থাকি আর ওই লোকটারে আমাদের রুমে থাকতে দিই, তাহলে তোমার কাছে ভালো লাগবে, তাই না? না ভাবে, আমি তো সেইটা বলি নাই। আচ্ছা তাহলে একটা কাজ করি, 1 মাসেরই তো ব্যাপার, আমি স্টোর রুমে থাকি আর ভাইয়াকে আমার রুমটা দিয়ে দিই। হ্যাঁ, এই তো আমাকে মারার বুদ্ধি। তারপর মহল্লার মানুষ সবাই জানুক যে আমি তো আমার ননদরে স্টোর রুমে থাকতে দিছি, আর সবাই এটা নিয়ে কথা বলবে। এমনি তো তোর সাথে আমি খারাপ ব্যবহার করি, তোর খেতে দিই না, ভালো থাকতে দিচ্ছি না, তোর সাথে সারাক্ষণ আমি ঝামেলা করি, এগুলো বলে বেড়াচ্ছে। আর এটা করি তাহলে আরো বলা বলি করুক, তাহলে তোমার কাছে ভালো লাগবে, তাই না? ভাবি, আমাদের ঘরের কথা বাইরের মানুষ কিভাবে জানবে? আমারও তো সেই কথা, এগুলো আমাদের ঘরের ব্যাপার, বাইরের লোক কিভাবে জানে? এই তো আমি কিছুতে বুঝি না যে বাইরের লোক আমাদের এই ঘরের কথাগুলো কেমনে জানে। আমি যা বলছি তাই করবি, যায়া ওই রুমটা থাকার ব্যবস্থা করে দে। ভাইয়া, আপনি তো অনেক জার্নি করে আসছেন, আপনি একটু ফ্রেশ হয়ে নেবেন, চলেন আমি আপনার থাকার জায়গাটা দেখাই দিই। হবেন, চলো চলো। আমি নিচ্ছি, এটা আমি নিচ্ছি। না না, নেই আমি, চলেন চলেন এদিকে। ভাইজান আসলে ভাইজান আমাদের বাসাটা অনেক ছোট, তো
একটা রুমে আমি থাকি আর একটা রুমে ভাইয়া ভাবি থাকে। তো থাকার জায়গাটা নিয়ে একটু অসুবিধা, তাই ভাবি বলতেছিল এখানে একটু কষ্ট করে থাকতে। তা না, কোনো সমস্যা নাই বন্ধু। সারা জীবন থাকছে রাস্তাঘাটে, ফুটপাতে, গাছের নিচে, জেনারেটে নেই কাইতে। সেই তুলনায় তো এটা অনেক ভালো জায়গা। আবার তুমি তুমি চিন্তা করো না, আমি এখানে ভালো থাকো, আরামে থাকো। না, তারপরও আপনি তো একজন অসুস্থ মানুষ। আচ্ছা ভাই, একটা কাজ করি, আমি এখানে থাকি, আপনি না হয় আমার রুমে থাকেন। না না বোন, কোনো দরকার নেই। 1 মাস পরে যাবো মইরা, এত আরাম দিয়ে কি করো? মরে গেলে তো মাটির তলেই থাকতে হইব। তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার রুমে থাকো, আমি এখানে থাকি। তোমরা আমার থাকার জায়গা দিছো, এটাই আমার লেগে অনেক বড় ব্যাপার বোন। এটা কি বলতেছেন? আচ্ছা ভাইয়া, তাহলে আপনার যখন যা লাগবে আমাকে বলবেন, হ্যাঁ? আর আমি এখন বিছানার ব্যবস্থা করতেছি। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার ভাইজান, এই যে আমি চাদর আনছি, এভাবেই বসতে হবে না। এই যে বালিশ আনছি আমি, চাদরটা বিছাই দিয়ে উঠেন উঠেন। মানুষ হবি দেহের ঘরে মানুষ খুঁজিস, ভুল পথে এই যে ঘুরে ভাইজান, মরিস। পানি? দেহের হ্যাঁ। ঘরে এগুলো মানুষ আছে। খুঁজিস, এগুলো আমার কাছে দেন, আমি ভুল সরাই পথে রাখতেছি। ঘুরে আপনার যখন যা লাগবে আমাকে কিন্তু ডাকবেন, ঠিক আছে? পারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, খুব ভালো মেয়ে সারবে, খুব ভালো মানে। মানুষ ভজলে সোনার থাকার জায়গাটা তো আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। কি বাসার ভাই, বাসার ভাই, ও বাসার ভাই, কই তুমি? তাড়াতাড়ি আসো, তোমাকে বউ আজকে মুরগির মাংস রাঁধছে, একসাথে বসে খাবো, তাড়াতাড়ি আসো। বসো। ভাই আপনি এখানে বসেন না। মানে হয়েছে, আপনি এখানে বসে খাবেন কেন? আপনি রুমে যান। আপনি অসুস্থ মানুষ, নড়াচড়া করবেন কেন? আপনার খাবার আপনার রুমে দিয়ে দিচ্ছি, আপনি ওখানে আরাম করে বসে তারপর খান। যান, আপনি যান, রুমে যান, আমি খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে। কি সমস্যা ছিল? লোকটা চলেই আসছিল, বসতো, আমাদের সাথে খাইতো, তাতে তো কোনো সমস্যা তো আর হইতো না। তুমি চুপ থাকো, বেশি কথা বলো তুমি। ওনার শরীরে নানান ধরনের রোগ, নানান ভাইরাস। উনি আমাদের সাথে উঠা বসা খাওয়া দাওয়া করলে যদি কোনো রোগে আক্রান্ত হই আমরা, তখন তুমি কি করবা? হ্যাঁ ভাবি, ওনার তো ক্যান্সার হয়েছে। ক্যান্সার তো ছোঁয়াচে রোগ না যে আমাদের সাথে উঠলে বসলে খেলে আমাদের মধ্যেও ছড়াবে। আমি সব বুঝি। তোমার বোনের যে পড়াশোনা বন্ধ করছে, এবার বুঝছো কেন করছি? 2 কলম পড়াশোনা শিখা সে আমাকে জ্ঞান দেয়। ক্যান্সার রোগ যে ছোঁয়াছুঁই না, সেটা আমি ভালো করে জানি, সেটা আমার শিখাইতে হবে না। কিন্তু উনাকে আমাদের সাথে এই টেবিলে আমি খেতে দিব না, এই জন্য এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। তোর কোনো সমস্যা আছে? এই, তোমরা চুপ থাকবা, তোমরা ঝগড়া করো না, চুপচাপ বসো, খাও। তোমরা বসো লাজু, খাও খাও। আমার আর খিদা নেই। ওনার খিদা নাই, উনি ওনার বাসার বাইরে ছাড়া খাইতে পারবে না। না খেলে না খা, তোরা খাওয়া লাগবে না। খিদা লাগলে ঠিক আছে, টগর টগর গিলবি। ভাইয়া, এই যে নেন আপনার খাবারটা। আজকে আমি আর আপনি একসাথে খাবো। তোমার না দেখলাম টেবিলে বসলা, খাও নাই? না, আমি ভাবলাম আপনি একা একা কেন খাবেন, এই জন্য চলে আসছি। আর এখন থেকে আপনি যতদিন আছেন প্রতিদিন আমরা একসাথেই খাবো। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। ভাইয়া, কত বেলা হয়ে গেছে, তুমি গোসল করবা না? আজকে বোন গোসল না করি? না, তোমার শরীর এমনিতেই অসুস্থ, গোসল করতে হবে। যাও, ধরো এই যে সাবান আর গামছা। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি,
ভজলে সোনার মানুষ হবি। দেহের ঘরে মানুষ খুঁজিস, ভুল পথে ঘুরে মরিস। দেহের ঘরে মানুষ খুঁজিস, ভুল পথে ঘুরে মরিস। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি। 20 দিনে পাইলাম হলো 30,000 টাকা, আর বাকি আছে 10 দিন। তুমি পারো, বাইরের টাকা থেকে তো মনে হয় না একটা টাকা এক্সট্রা খরচ করছো। বাহ, সংসারের খরচের মধ্যে থেকেই তো মনে হয় বাইরের খরচটাও তুমি চালাই নিছো, তাই না? সংসার তো আমি চালাই, আমি বুঝি। তোমার এই ব্রেনে এই অল্প টাকার ভিতরে এই সংসার চালাইতে পারতাম না, কিন্তু আমি অনেক কষ্ট করে সংসারটা চালাইতেছি তোমার এই যে অল্প ইনকামের ভিতরে। এখন বুদ্ধি করে কিছু টাকা তো জমাইতে হবে ভবিষ্যতের জন্য। ইসরে ভাইজান যদি আর কিছুটা দিন বাঁচত। আচ্ছা, আসলে কি ভাইজান 30 দিন পর মারা যাব? এখনকার চিকিৎসা বিজ্ঞান অনেক আপডেট, বুঝছো? আর ডাক্তাররাও টেস্ট কইরা মোটামুটি একটা আন্দাজ ওরা করে দিতে পারে। 20 দিন তো চলেই গেছে, আর 10 দিন বাকি আছে। আচ্ছা, 10 দিনে পাবো আরো 15,000 টাকা। তাহলে কত হইল? 30 আর 15, 45,000 টাকা টোটাল। ঠিরে, আর কিছুদিন বাঁচলে আরো কিছু টাকা পাইতাম। হ্যাঁ, দোয়া করো, দোয়া করো, বেশি করে দোয়া করো যেন ভাইজান আরো কয়দিন বাঁচে আর তোমার ইনকামটাও হয়। হ্যাঁ, দোয়া তো করবই, শুধু দোয়া করলে হইব না, নামাজ পড়ে দোয়া করতে হইব। ভাইজান জানি কোন রকম কইরা 1 লাখ টাকা পাওয়া পর্যন্ত জানি পাশে, তাইলে তো বোঝই কি একটা ইনকাম হইব, কত কিছু করতে পারবো। আল্লাহ, তুমি আমার মুখের দিকে তাকাই, ভাইজান জানি আর 1 লাখ টাকা পাওয়া পর্যন্ত জানি পাশে। আচ্ছা, আমার কাছে তো এখন টাকা আছে, আমি একটু মার্কেটে যাইয়া ওই যে বিদেশি মেকআপ আছে না, ওগুলা কিছু মেকআপ কিনে আনবো। মানে আমি তো অনেক দিন ধরে মেকআপ টেকআপ করি না, তো একটু মার্কেটে যাবো। হ্যাঁ হ্যাঁ, মার্কেটে যাবা? তাহলে চলো আমিও যাই, আমার একটা বিদেশি করে গিফট করো। শুরু হয়ে গেছে, তাই না? শুধু দোয়া করো, নামাজ পইরা ভাইজানের জন্য দোয়া করো। ভাইজান জানি আর 1 লাখ টাকা পাওয়া পর্যন্ত বাঁচে। তোমার কি লাগবে? প্যান্ট, শার্ট, স্যুট, টাই, বিদেশি করি, যা যা লাগে একদম স্যুট টাই সব কিনা দিব। খালি দোয়াটা করো ভাই 1 লাখ টাকা পর্যন্ত বাঁচে। 1 লাখ টাকা পাইলে কত কিছু যে করবো, এই চিন্তা আমার ভালো লাগতেছে। আল্লাহ রে। ভাইয়া, ভাই উঠো, এখনো ঘুমাই আছো? উঠো, কি ছিল? চলো আমরা আজকে ঘুরতে যাব। তুমি আসার পর থেকে এই 4টা দেয়ালে থেকে বের হইছো, আমরা ঘুরতে গেলে তোমার একটু ভালো লাগবে। আমি অসুস্থ মানুষ, আমার কিছু ভালো লাগে না, এর লেগে বাইরে যাই না। আর তোর লোকে বাইরে যে মোরা যাবো যদি কিছু কয়। আরে ভাইয়া আর ভাবি শপিং এ গেছে, 2-3 ঘন্টার আগে আজকে আর ফিরবে না। এর মধ্যে আমরা অনেক জায়গায় ঘুরে ফেলতে পারবো। চলো, আমারও অনেক ভাল লাগবে, তোমারও ভাল লাগবে। চলো চলো, রেডি হও, রেডি হও, না রেডি হও। দাও, তেম ভাজ কর। কোন পথে প্রাণের পাখি খাঁচায় বাঁধা জানিস নাকি? কোন পথে প্রাণের পাখি খাঁচায় বাঁধা জানিস নাকি? মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ভজলে সোনার মানুষ কিরে ওই? হবি। হঠাৎ তো কি হলো, তোর মন খারাপ কেন? ভাইয়া, তুমি আর কয়েকটা দিন পরে মারা যাবা, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। আচ্ছা ভাইয়া, ভালো মানুষরা দুনিয়া থেকে কেন আগে আগে চলে যায়? আমার আব্বা আম্মা কত ভালো মানুষ ছিলেন, কিন্তু তারা আমাকে রেখে অকালেই চলে গেলেন। ময়মুর বেড়া কইতো ভালো মানুষ বেশি দিন দুনিয়াতে থাকে না, আল্লাহ তাদেরকে নিয়ে যায়। কেন নাই জানোস? যাতে তারা অপকর্মে লিপ্ত না হইতে পারে। মানুষ দুনিয়াতে আইলে তো একদিন মরতেই, 2 দিন আগে আর 2 দিন পরে।
মানুষ কতদিন বাঁচত সেটা বড় কথা না, বাচ্চা থাকা অবস্থায় সে কি কাম করলো সেটাই বড় কথা। আমার কথা বাদ দে, তোর কথা কবন, তোর কথা হন। আমার কথা আর আমি কি বলবো? তাই তোমার মনে আছে আমি বলছিলাম ভাইয়ার ইনকাম কম, এই জন্য আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে তা হয় নাই। আম্মা মারা যাওয়ার পর ভাবি ভাইয়ারে এটা বুঝাইছে আমার পড়াশোনার পেছনে টাকা খরচ করা অপচয় ছাড়া আর কিচ্ছু না। আমার নাকি বেশি পড়াশোনা করে কোনো লাভ নাই, মেয়ে মানুষের নাকি বেশি শিক্ষিত হইতে হয় না। এসব শুনে ভাইয়া আমার পড়াশোনার টাকা দেওয়াও বন্ধ করে দিছে, তাই আমার পড়াশোনাটা বন্ধ হয়েছে। জানো ভাইয়া, একটা ছেলে আমার সাথে পড়তো, ও না আমাকে খুব পছন্দ করত, খুব ভালো ছেলে, আমারও ওকে পছন্দ ছিল। একদিন হঠাৎ ওর বাবা আসে আমাদের বাসায়। আমার একমাত্র ছেলে ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে জব পেয়েছে। ও আপনার বোনের কথা বলছে। আমার ছেলে আপনার বোনকে পছন্দ করে। আমার ছেলের পছন্দকে আমি মূল্যায়ন করি। আমার বিশ্বাস ও যাকে পছন্দ করেছে সে ভালো হবেই হবে। এই জন্যই আপনাদের কাছে আসা। আমার কোনো চাওয়া নেই, আমরা মেয়ে পেলেই খুশি। আপনাদের কয়েকজন থাকলো, আমাদের কয়েকজন থাকলো, তারপর কাজী ডেকে বিয়ে করে মেয়েকে নিয়ে চলে গেলাম। শোনেন, ঢাকা শহরে আমার একটা বাড়ি আছে, আমার ছেলে যোগ্য, শিক্ষিত, আমাদের কোনো অভাব নেই, শুধু একটা অভাব, একটা মেয়ের অভাব। আমার ছেলেকে বিয়ে দিয়ে সেই অভাবটা আমি পূরণ করতে চাই। এখন আপনাদের কি মতামত একটু বললেন? আমাদের আর কি মতামত, আমরা রাজি। মেয়ে যেহেতু আছে বিয়ে দিতে হবে, আর যত তাড়াতাড়ি মেয়ে বিয়ে দেওয়া যায় ততই উত্তম। তবে তারই স্যার, আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? আমাদেরকে 5 লক্ষ টাকা দিতে হবে। আরে না না না, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, আমার কোনো চাও পাওয়া নেই। আমি তো আমার ছেলেকে বিক্রি করতে আসিনি, আমি আমার ছেলেকে বিয়ে দিতে এসেছি। এই লাইজু, তুমি মনে হয় বোঝাতে পারো নাই তাও সাহেবকে। আমি বলি, তাও সাহেব, এই আমাদের বোনকে আপনার ছেলের বউ হিসেবে দিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার বিনিময়ে আমরা আপনার কাছে 5 লক্ষ টাকা দাবি করছি। এতদিন শুনে এসেছি ছেলে পক্ষ যৌতুক নেয়, এখন দেখছি মেয়ে পক্ষ যৌতুক চায়। ঠিকই শুনছেন, কিন্তু আমাদের শারমিন আসলে ও খুবই ভালো একটা মেয়ে, আর হ্যাঁ, অনেক সুন্দরী একটা মেয়ে, লেখাপড়া করছে। এত ভালো মেয়ে সচরাচর আপনি কোথাও পাবেন না। ওকে পড়াশোনা করাইতে আমাদের ধার দেনা লোন করতে হয়েছে, ওই বাবদ আমরা 5 লক্ষ টাকা চাই। আপনি যদি ওই টাকাটা দিতে রাজি হন তাহলে আপনার ছেলের কাছে আমরা মেয়ে বিয়ে দিব, আর যদি রাজি না হন তাহলে আমাদের মেয়ে আমরা বিয়ে দিব না। তুমি কি বলো? হ্যাঁ, ঠিক তাই। শোনেন, 5 লক্ষ টাকা আপনাদেরকে দেওয়া আমার জন্য কোনো বিষয়ই না। আমি চাইলে দিতে পারি, কিন্তু আমি দিব না, কারণ আপনারা অনেক লোভী মানুষ। যেই ফ্যামিলি টাকার বিনিময়ে তার মেয়েকে বিয়ে দিতে চায়, সেই ফ্যামিলি থেকে আমি আমার ছেলের বউ আনবো না। আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে আমার ছেলের বিষয়টা কোনো বিষয়ই না, আসল বিষয় হলো টাকা। আমি আসি। চলে গেল তো। আমার মনে হয় কি তুমি একটু বেশি চেয়ে ফেলছো, আর একটু কম করে চাইলেই হইতো, তাহলে হয়তো রাজি হইতো। ঠিকই বলছো, 3 লাখ টাকা চাইতাম যদি। খুব বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল না? জানো ভাইয়া, আমার ভাই ভাবি চায় ছেলে যেমনই হোক, অশিক্ষিত হোক, নেশাখোর হোক, খারাপ হোক, চরিত্রহীন হোক, তার যেন টাকা থাকে। টাকার বিনিময়ে আমার বিয়ে দিতে চায় আমার ভাই ভাবি। বিয়ে তো না, আমাকে বিক্রি করে দিতে চায়। যার যত বেশি টাকা, যে যত বেশি টাকা দিতে পারবে তার কাছে আমাকে বিয়ে দিবে। আমি না খুব দুঃখী একটা মেয়ে, আমার এই কষ্টের কথাগুলো শোনার জন্য কেউ নাই। তোমাকেই পাইছি আমি গল্প করার জন্য, বলার জন্য।
তাই তোমাকে বললাম। দেখ বোন, আমি একজন মৃত্যু পথযাত্রী, যে কোনো সময় মরে যাব। আমি তবে দোয়া করতেছি, আমার এই জীবনে যদি আমি কোনো কাম ভালো করে থাকি, সে ভালো কাজের উশিলায় আল্লাহ যেন তোরে ভালো রাখ, আল্লাহ যেন তোরে ভালো রাখবো। ভাইয়া চলো আমরা এখন বাসায় যাই, দেরি হয়ে যাচ্ছে, আবার ভাই ভাবি চলে আসবে। চল চল। কি হলো? কি এত টেনশন করতেছো তুমি? টেনশন করতেছি বাসার ভাই মারা যাবে, সেটা কোনো সমস্যা না, কিন্তু সে মারা যাওয়ার পর দাফন কাফনের একটা খরচ আছে তো। তা তো আছেই, আর ঢাকা শহরে দাফন কাফনের অনেক খরচ। তাহলে এই খরচটা কে দিবে? সে খাওয়া বাবদ প্রতিদিন 1500 করে টাকা দিচ্ছে, সেই টাকার থেকে আমি টাকা জমাইছি। তো সে মারা যাওয়ার পর এই জমানোর টাকা থেকে তো আমি 1 টাকাও খরচ করব না। তাই বলে লাশ কি ফালায় দেওয়ার জিনিস যে এখানে সেখানে ফালায় দেবো? কিছু না কিছু ব্যবস্থা তো করতে হবে। এক কাজ করি, ভাইজানকে বলি যে আপনি মরে যাওয়ার পরে তো আপনার দাফন করার জন্য একটা খরচ আছে, আপনি আপনার খাওয়া বাবদ 1500 করে টাকা দিচ্ছেন, এই মরে যাওয়ার পর যে দাফন কাফন করতে হবে এটার বাবদ তো কোনো টাকা দেন নাই। তো এটা যদি দিয়ে যান তাহলে আর আপনার মরার পর চিন্তা করতে হবে না, মানে আমরা আপনার দাফন টাফন করে ফেলতে পারতাম। কেমন হয় বললে? চলো তাহলে বইলা দেখি কি বলে উনি। চল, চল, উঠ। তারপর 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 আর কি, তারপরে তো সারা জীবন কষ্ট কষ্টে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই। শামিল তুই একটু বাইরে যা। ভাইজান, আপনার শরীরটা কেমন এখন? কেমন আছেন আপনি? আর শরীর যে কোনো সময় যাবো মইরা, শরীরে আনার কিছু ভাবি না, এই দেহ থেকে জানলা গেলে খুশি। বাসার ভাই, তুমি তো অসুস্থ, তোমার তো রেস্টে থাকা দরকার। এই জন্য আমরা দুইজন তোমার কাছে খুব একটা আসি না। বাসার ভাই, আপনি প্রথম যেদিন আমাদের বাসায় আসলেন, আরে আপনার চেহারাটা দেখে কি শুকনো শুকনো লাগছে, মনেই হয়েছে আপনি অনেক অসুস্থ। কিন্তু মাশাআল্লাহ দিলে আমাদের সেবা যত্ন পাইয়া আপনার চেহারাটা এখন এত সুন্দর হয়েছে, মনেই হয় না যে কোনো টাইমে যে আপনি মারা যাবেন। হ্যাঁ, ভাইজান যে একজন মৃত্যু পথযাত্রী, আত্মীয় স্বজনের কাছে তো মানুষ তখনই যায় আসলে সেবা যত্ন পাওয়ার জন্য, আত্মীয় সান্নিধ্যে থাকার জন্য। এটা কিন্তু আমরা বুঝছি, যার জন্যে আপনার এত সেবা যত্ন করতেছে, আদর যত্ন করতেছি, কোনো দিকে যেন আপনার কোনো কিছুতে কমতি না হয়, এটা আমরা সবসময় খেয়াল রাখতেছি। আচ্ছা ভাই, আপনার কি কোনো কষ্ট হইতেছে? মানে খাওয়া দাওয়া, ওষুধ বড়ি, ঘুম, মানে কোনো প্রকার তো কোনো কষ্ট হইতেছে না? আমি আমি কিন্তু শারমিনরে বলে দিচ্ছি যে আপনার কোনো রকম যেন কষ্ট না হয়, এই খাওয়া দাওয়া, ওষুধ বড়ি যা আছে আপনার দেখাশোনা ঠিকঠাক মতন যেন করে। ভাইয়া, ও দেখাশোনা করতেছে? নাহলে বলেন আমাকে, আমি এখনই যাই জিজ্ঞেস করব। না না গো, শারমিন করে, ও আমার লেগে যথেষ্ট করে, যথেষ্ট খোঁজ খবর খেয়াল হয়ে আমার রাখে। বউ মোরাল, আমি তুঙ্গ কাছে অনেক কৃতজ্ঞ। জীবনের শেষ দিনগুলো তুঙ্গলকে কাটাইতে পাইরা আমি খুবই খুশি। আমি এখন ময়ূর শান্তি পাব। আমি এরকমই চাইছিলাম যে আমার মৃত্যুটা আমার কোন আত্মীয়ের মাঝে হোক, আমার মরণটা যেন আত্মীয়ের কাছে হয়, তাদের আদর যত্নে যাতে আমি মারা যাই, আমার দাফন কাফন যাতে ওরা যত্ন করে। এটা আমার চাওয়া ছিল, এটা আমার চাওয়া ছিল, এই চাওয়াটা আমার পূরণ হয়েছে। বাসার ভাই, ঢাকার কথা আর বললেন না। ঢাকা শহরে একটা মানুষ মারা গেলে তার দাফন কাফন বাবদে কি পরিমাণ খরচ হয়, এই ব্যাপারে আপনার কোনো আইডিয়াই নেই ভাই। না,
খরচ তৈরি কবর করা, বাচ্চারাই কিনা, কাফনের কাপড় কিনা, আগরবাতি, গোলাপ জল, অনেক কিছু। হ ভাইজান, 15,000 টাকার নিচে তো হবেই না, 15,000 টাকা লাগবেই না। 15,000 টাকা আসলে তাই না তুই না হইব, কিন্তু 20,000 টাকা হলে অনেক ভালো হয়। হ্যাঁ 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 ভাইজান, এই যে 15-20,000 টাকা, এই টাকাটা তো ভাইজান আমাদের কাছে নাই। এই টাকাটা কোথায় পাবো ভাইজান? বউ, আমার দাফন কাফনের টাকা নিয়ে তোমরা চিন্তা করো না। তোমরা আমার লেগে অনেক কষ্ট করছো, আমার থাকতে দিছ, আদর যত্ন করছো, এটা আমার লেগে অনেক বড় কিছু। আমার কাছে আরো কিছু টাকা আছে, আমি দিতাছি, এটাতে তোমরা আমার দাফন কাপড়টা সেরো। এইখানে 25,000 টাকা আছে, 20,000 টাকা দিয়া আমার দাফন কাপড় ছাড়বি, আর 5,000 টাকা দিয়া মাদ্রাসায় এদিন পোলাফান খাওয়াই দিবি। আর ওগরও খুবই যাতে আমার লাগে একটু দোয়া করে, তোরা আমার মাফ করে দিস যে কোনো ভুল টুতি করে থাকি। ভাইজান কাঁদেন না, আপনি কানলে খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় আপনার জন্য। আসলে পৃথিবীর সকল প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরাও তো একদিন মরে যাব, কিন্তু আপনার সাথে জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাঁদেন না, শুয়ে পড়েন, চলো আমরা বেরোই। হ্যাঁ চলো। শোনো, দাফনের জন্য কোনো কাপড় কেনার দরকার নেই। আমাদের বাসায় ওই যে সাদা পর্দার কাপড় আছে না, ওইটা দিয়ে দাফনের কাজ সাইডে ফেলবো। আর বাকি যে গুঁড়া আছে ওগুলা কিন্তু তার বেশি টাকা লাগবে না, অল্প টাকাই হয়ে যাবে, পুরো টাকাই বেশি দিব। ভাইয়া, ভাইয়া, ভাইয়া কি হয়েছে তোমার? ভাইয়া তোমার কি খুব খারাপ লাগতেছে? ভাইয়া অসুস্থ লাগতেছে? ভাইয়া, ভাইয়া একটু পানি খাবা? আরে ভাই, আর দিন শেষ, আমার জায়গায় বলতে আমি যাইতাছি এখানে, আমি আর বাঁচবে না। না 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 ভাইয়া, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ভাবনা কোনো ভাবনা, ডাক্তার আমারে কইছিল আমি আর 30 দিন বাঁচব, আজকে 30 দিন শেষ, আমিও শেষ। না ভাইয়া, আমি তোমার এইভাবে মরতে দিব না, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব। ভাবি, ভাই, ভাবি, হ্যাঁ রাতের বেলা সিলিতে সুস্কা কোনো মানুষ। ভাবি বাসা ভাই কেমন জানি করতেছে, ওনার মনে হয় খারাপ লাগতেছে, উনি মনে হয় মারা যাবে। ভাইয়ের একটু ডাকো না, ওনারা নিয়ে একটু হাসপাতালে যাইতে হবে। তারা হাসপাতাল নেওয়ার কি আছে? আজকেই তো 45,000, মানে আজকেই তো 30 দিন হয়েছে, সে তো মারাই যাবে, তো তার হসপিটাল নিতে হবে কেন? আর হসপিটাল নিলে ওই খরচ দিয়ে বা কে দিবে? ভাইয়া, 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 ভাইয়া একটু উঠো না, বাসার ভাই কেমন যেন করতেছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, নাহলে সে আর বাঁচবে না। আরে বাঁচবে না সেটা তো আমি জানি, আর তুইও তো অস্থির হচ্ছিস কেন? উনি মরার পরে সব বন্দোবস্ত করা আছে,
আমার দাপন কাপন সব আমি ঠিক করে রাখছি। ভাই এগুলো তুমি কি বলতেছো? একটা মানুষ আমাদের ঘরে এরকম কষ্ট পেয়ে মারা যাবে আর আমরা তাকে মরতে দিব? কোনো ব্যবস্থাই নিব না? এত নিষ্ঠুর কথা তুমি কিভাবে বলতেছো ভাইয়া? এই বেরো, তুই এই রুম থেকে বের হ। তোর যদি এত দয়া হয়ে যায় তাহলে তুই নিয়ে যা হাসপাতালে। বের হ কইতেছি, রুম থেকে এখন বের হবি। এই সেমরি কি পাগল টাগল হয়ে গেছে নাকি? ভাইয়া ভাইয়া আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, আমি নিয়ে যাব, তুমি একটু কষ্ট করে উঠো। তারে তো কইছি কোনো লাভ হইব না। ডাক্তারের কাছে নিয়ে গেলে টাকা খরচ, এত টাকা তুই কই পাবি? আম্মা আমার একজোড়া স্বর্ণের কানের দুল দিছিল, আমি ওটা লুকায় রাখছিলাম, ওটা বিক্রি করে আমি তোমার ডাক্তার দেখাবো। তুমি একটু উঠো কষ্ট করে। আরে ওই ওরা হইব না, আমার আয়ু শেষ, আমার আয়ু শেষ। না না, আমি তোমাকে এভাবে মরতে দিতে পারবো না। আমি আসতেছি, আমি আসতেছি। ভাইয়া, তুমি না অসুস্থ? তুমি না মারা যাচ্ছ? বলবে আমি ভালো আছি, আমার কিচ্ছু হয় নাই, আমি সম্পূর্ণ সুস্থ। মানে? মানে হইল আমি তোমাকে নাটক করছি। নাটক? এই সেমরি, এই তোর জ্বালায় কি একটু ঘুমাইতেও পারবো না? হ্যাঁ, রাত বাজে কয়টা? শান্তি মতন একটু ঘুমাইতেও দিতাছস না? হ্যাঁ, একটা মানুষ আইছে আমাকে বাসায় মরতে, তাহলে কি শান্তি মতন একটু মরতে দিবি না? কান্নাকাটি করবি, ঠিক আছে, আমরাও তো কান্নাকাটি করবো, সেটা তো তার মরার পরে, তাই না? ইন্নালিল্লাহ। মুরাদ, মুরাদ ভাইজান, আপনি এটা কি করছেন? আপনি এখন মারা যাবেন, এখন আপনি বিড়ি ধরাইছেন। ভাইজান এটা ঠিক না, আপনি বিড়ি ফেলান, বিড়ি ফেলান, আপনি দোয়া করলে পড়তে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিড়ি ফেলান, বিড়ি ফেলান, বিড়ি ফেলান, ভাইজান বিড়ি ফেলান। আমি সব মিথ্যা বলছি, আমার ক্যান্সার হয় নাই। ডাক্তার কখনো বলেও নাই যে আমি আর 30 দিন বাঁচব, আমি মরুম না। ভাইজান কি কইতাছেন আপনি এগুলা? আমার জন্মের পরপরই আমার বাপ মারা যায়। আমার বয়স যখন 19, তখন আমার মাও মারা যায়। এতে নিয়ে আমার কেউ নাই, বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই। হ্যাঁ, আমি একটা মেয়েরে না খুব পছন্দ করতাম, ভালোবাসতাম। আর আমি বিয়ার প্রস্তাব দিছিলাম, কিন্তু আমার বিয়ার প্রস্তাবে রাজি হয় নাই, আমার প্রত্যাখ্যান করছে। হ্যাঁ, কারণ কি জানোস? আমার টাকা নাই, পয়সা নাই, আমি গরিব। তারপর আমার ভিতরে একটা রাগ, জিদ খুব কাম করা শুরু করলো। টাকার লেগা আমি আমার মনের মানুষের বিয়ে করতে পারলাম না। টাকা আমি কামাবো, জীবনে আর যাই করি না করি টাকা কামাবো।
অনেক টাকা, সেটা বৈধ হোক আর অবৈধ হোক। তারপর বাপের একটু ছোট্ট ভিটা ছিল, বেচা গ্রাম সেরা দিছি। গ্রাম সেরা পঞ্চগড় জেলার ভজনপুর একটা গ্রামে বসবাস শুরু করছি। সেখানে যাইয়া প্রথমে শুরু করলাম কালোবাজারি, সুদের ব্যবসা, যত রকমের অবৈধ ব্যবসা আছে সব করছি, টাকা কামাইছি প্রচুর টাকা। আমার এখন কোটি কোটি টাকা, বাড়ি ঘর জমি জমা, কোনো কিছুর অভাব নাই। কিন্তু হঠাৎ মনে হইল আমার তো এই দুনিয়ায় কেউ নাই, আমি তো একলা। আমার এই টাকা পয়সা কে খাইব? এত টাকা যদি আমি সারা জীবন বসে বসে খাই, তা তো ওই টাকা পয়সা সম্পদের কিচ্ছু হইব না। তারপর আরেকটা জিনিস, অবৈধভাবে টাকা কামাইছি না, মনের ভিতরে জানি কেমন লাগে। তারপর চিন্তা করলাম, আমার এই সম্পদ আমি এমন একজন মানুষের দিয়া যাবো যে হবে ভালো মানুষ, যে আমার অবৈধ সম্পদ বৈধভাবে ব্যবহার করব, মানুষের উপকারে ব্যবহার করব। তারপর থেকে শুরু করলাম আমার এই নাটক। আমি 2টা বছর আমার প্রত্যেকটা আত্মীয়র বাড়িতে গেছি আর এই নাটকটাই করছি যে আমার ক্যান্সার, আমি 30 দিনের মধ্যে মারা যাবো একটা ভালো মানুষের খোঁজে। কিন্তু 2 বছর আমি কোনো ভালো মানুষই পাই নাই, আজকা পাইছি। আমি আমার সেই ভালো মানুষ পাইছি যে আমার অবৈধ সম্পদ বৈধভাবে ব্যয় করতে পারবো। আর সেই ভালো মানুষটা হইল শারমিন। শারমিন রে, বইরা আমার যত সম্পত্তি আছে সব আমি তোরে লেখা দিব। তোর কাছে খালি আমার একটা অনুরোধ, এই সম্পদগুলা তুই সৎভাবে ভালোভাবে ব্যয় করবি। আর যেভাবে তুই আমার আদর করছিস, ভালোবাসা দিস, বড় ভাই হিসেবে আদর ভালোবাসা আমি তোর কাছে বাকি জীবন চাই, তুই আমারে দিস। ভাইজান, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা অনেক অন্যায় করছি আপনার সাথে, অনেক ভুল করে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করেন। আসলে অভাবের সংসার তো, অভাবে থাকলে মানুষ অনেক কিছুই করে। আমরা লোভে পড়ছিলাম, আপনি যখন বলছেন প্রতিদিন 1500 করে টাকা দিবেন, ওই টাকার লোভে পড়ে গেছিলাম। ভাইজান, ক্ষমা করে দেন, আমরা অনেক বড় ভুল করে ফেলছি। আপনি কোথাও যাবেন না, আপনি আমাদের সাথেই থাকবেন, আমাদের বাসায় থাকবেন। এখন থেকে আপনার সব দেখাশোনা সেবা যত্ন আমার নিজ হাতে আমি করব, কোথাও যাবেন না ভাইজান। ও বাসার ভাই, লাজু ঠিক কোথায় বলছে বাসার ভাই। বাসার ভাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বাসার ভাই। বাসার ভাই, আমাদের দ্বারা ভুল হয়ে গেছে, অনেক বড় অন্যায় হয়ে গেছে বাসার ভাই। আমরা অনুতপ্ত বাসার ভাই। ভাই, কোথাও যাবেন না, আপনি আমাদের সাথেই থাকবেন, আমাদের বাসায় থাকবেন, আপনি কোথাও যাবেন না। দেখো বউ, মানুষের মধ্যে লোভ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু তোমাকে লোভ না অনেক বেশি। তোমরা একটা মৃত্যু পথে যাচ্ছি, মানুষের নিয়ে ব্যবসা করছো, সবসময় তার নিয়ে কিভাবে ইনকাম করা যায় সেই চিন্তাটাই করছো। ভালোবাসা, আদর, যত্ন তো দূরের কথা। হ্যাঁ, বাদ দাও। শারমিন, আমি ভোর হয়ে গেছে, আমি জায়গা কালকা আমি উকিল নিয়ে আসুন। উকিল আমার যত সয় সম্পত্তি আছে সব তোর নামে লেখা দিব। ভাইয়া, আমাকেও তোমার সাথে নিয়ে চলো। আমি এই লোভী মানুষগুলোর সাথে থাকতে চাই না, আমার কিচ্ছু লাগবে না, তুমি শুধু আমাকে তোমার সাথে নিয়ে চলো। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি।
ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। দেহের ঘরে মানুষ খুঁজিস, ভুল পথে ঘুরে মরিস। দেহের ঘরে মানুষ খুঁজিস, ভুল পথে ঘুরে মরিস। মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। প্রাণের পাখি খাঁচায় বাঁধা জানিস নাকি? কোন পথে প্রাণের পাখি খাঁচায় বাঁধা জানিস নাকি? মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার